হ্যালো স্টুডেন্ট। তো আমরা আবার সেকেন্ড ক্লাসে ফিরে এলাম। তো আমরা তড়িৎ বিভব যেটা পড়ছিলাম, তো প্রথমেই আমরা যেটা আজকে জানবো সেটা হচ্ছে যে পৃথিবীর বিভব কত। তোমরা জেনে রাখো যে পৃথিবীর বিভব কিন্তু শূন্য। মানে এটা কেমন হলো স্যার, পৃথিবীর বিভব শূন্য? হ্যাঁ, পৃথিবীর বিভব হচ্ছে শূন্য। পৃথিবীর বিভবকে শূন্য ধরে নিয়েই কোনো বস্তুর বিভব পৃথিবীর বিভব থেকে কতটা বেশি এবং কতটা কম সেটা আমরা হিসাব করে দেখি। তো পৃথিবীর বিভব যদি শূন্য হয়, তাহলে পরে কোনো একটা পরিবাহী তার বিভব যদি পৃথিবীর বিভব থেকে বেশি হয়ে যায়, তাহলে পৃথিবীর বিভব থেকে বেশি পরিবাহীকে বলবো আমি ধনাত্মক বিভব। সেটাকে আমি বলবো ধনাত্মক বিভব। অবশ্যই সেটা পৃথিবীর পরিবাহীর থেকে এই বিভবটা কিন্তু পৃথিবীর বিভব থেকে তাহলে বেশি হতে হবে, তাহলে এটা বড়। আর যদি সেটা ওরকম হয়, ধরো ঋণাত্মক যে বিভবটা রয়েছে, ঋণাত্মক বিভব, সেটার ক্ষেত্রে কিন্তু এর বিভবটা কিন্তু তাহলে নেগেটিভ আসতে হবে। মানে পৃথিবীর বিভবটা বড়, এর বিভবটা কিন্তু কম। তাহলে ধরো যে যেরকম দুটো পরিবাহী রয়েছে, একটাকে ধরো ধনাত্মক চার্জ দেওয়া রয়েছে, মানে এখানে ধনাত্মক চার্জ বেশি, আর একটাকে ধরো ঋণাত্মক চার্জ দেওয়া হয়েছে, এরকম ঋণাত্মক চার্জটা বেশি রয়েছে। এবার এইটাকে ধরো গ্রাউন্ড, মানে ভূমিটাকে ধরছি, মানে পৃথিবী আর কি। তাহলে পৃথিবীর বিভব তো শূন্য, তার মানে কথাটা অর্থ দাঁড়াচ্ছে যে পৃথিবীতে প্লাস আধান এবং মাইনাস আধান, এই দুটো আধান কিন্তু সমান আছে। এবং আরও একটা জিনিস বলা যেতে পারে যে তুমি পৃথিবীতে যত আধানই দাও না কেন, তার কিন্তু আধারের কোনো হেরফের হবে না। মানে পৃথিবীর বিভব শূন্য এটাকে ঠিক ধরা হয় সমুদ্র জলের উচ্চতার সঙ্গে আর কি, লেভেলের উচ্চতার সঙ্গে। তো সেখানে যেমন তুমি এক বালতি জল যদি তুলে নাও অথবা এক বালতি জল যদি ফেলে দাও, তার যেমন লেভেলের কোনো পরিবর্তন হয় না, বিভবটাও ঠিক তাই। মানে এই জন্যই কিন্তু আমাদের আর্থিং করা থাকে কিন্তু পৃথিবীর সঙ্গে। মানে যত বেশি পরিমাণে কারেন্ট পৃথিবীতে যাক না কেন, তার কিন্তু বিভবের কোনো চেঞ্জ আসবে না। তো এইবার যদি ধরো এই পজিটিভ চার্জ যুক্ত যে বস্তুটা রয়েছে, এবার যদি আমি পৃথিবীর সঙ্গে তাকে কানেক্ট করি, তাহলে কি ঘটবে? পৃথিবীর সঙ্গে যদি কানেক্ট করি, যেহেতু এখানে পজিটিভ চার্জ রয়েছে, তাহলে নিশ্চয়ই পৃথিবী থেকে ইলেকট্রনগুলো ওর দিকে যাবে। তার মানে এখানটায় তার মানে ইলেকট্রনের প্রবাহ হবে এই ডিরেকশনে, ভূমি থেকে তার দিকে যাবে। আর এইটাকে যদি আমি গ্রাউন্ড করি, যেহেতু এখানে ইলেকট্রনটা বেশি রয়েছে, তাহলে ইলেকট্রনের প্রবাহটা কিন্তু, যেহেতু ইলেকট্রনই যেতে পারে, তাহলে ইলেকট্রন কিন্তু এখানটায় নিচের দিকে আসবে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহটা কিন্তু নিচের দিকে আসবে। তাহলে এই যে বস্তুটা, ইলেকট্রনের প্রবাহটা কিন্তু ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না এই পৃথিবীর বিভবের সাথে বিভবটা সমান হয়, মানে শূন্য হয়ে যায়। তাহলে এইরকম বিভবযুক্ত বস্তুকে আমরা বলবো ধনাত্মক বিভব। যদিও আমরা আগে এই ব্যাপারটা পরিষ্কার হয়েছি, তারপরও আমরা এই জিনিসটা এরভাবেও আমরা বুঝতে পারি। তাহলে এইরকম আধানযুক্ত বস্তুর যে বিভব হয় সেটা ঋণাত্মক বিভব, সেটা আগে দেখেছি। তাহলে এইটা আমার আছে ঋণাত্মক বিভব। তাহলে বুঝলে, তাহলে এই প্রভাবগুলো ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত না আধানগুলো সমান হয়ে যায়। এবার ধরো যে একটা বিন্দু আধান আমি প্লাস কিউ, এটা এই বিন্দুতে রেখে দিয়েছি। তো এই বিন্দু আধানের জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। তো এই বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে আমাকে বিভব নির্ণয় করতে হবে। ধরো যে আমি এইরকম একটা বিন্দু পি, এখানটা আমি বিভবটা নির্ণয় করতে চাইছি, এবং এই এ থেকে পি এর ডিস্টেন্সটা আমার হচ্ছে আর, স্মল আর, এইটা হচ্ছে তার ডিস্টেন্স। তাহলে পরে পি বিন্দুতে আমাকে বিভব নির্ণয় করতে হবে। এবার এই পুরো সিস্টেমটা ধরো শূন্য বা বায়ু মাধ্যমে রাখা রয়েছে। তাহলে এবার দেখো, পি বিন্দুতে বিভব নির্ণয় করতে গেলে বিভবের যে সংজ্ঞা সেটা আমরা জানলাম যে অসীম থেকে, তার মানে আমাকে এই বিন্দুতে ধরো অসীম থেকে আমি এই বিন্দুতে তাহলে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসবো ইনফাইনাইট ডিস্টেন্স থেকে। তাহলে আনার জন্য যে কৃতকার্যটা হবে সেটা, তাই না? তাহলে পরে এবার আমরা তাহলে কৃতকার্যের যে বেসিক ফান্ডামেন্টাল যে ডেফিনেশন, সেটা হচ্ছে যে কৃতকার্য হয় আবার বল ইন্টু সরণ দিয়ে। তার মানে এখানে বলটার কি কাজ করছে? এখানে বলটা কাজ করছে কিন্তু প্রাবল্যটা, ফিল্ডটা।
তাই না? এখান থেকে ধরো এই পয়েন্টে যে ফিল্ডটা হবে তাহলে সেটা আগে তাহলে জেনে নাও যা কত হচ্ছে। এবার আমার তাহলে আমি লিখছি যে পি বিন্দুতে আমার প্রাবল্যটা কাজ করছে, এইটা আসবে 1/4 এখানে এপসাইলন নট, এখানে চার্জ যেটা থাকে সেইটা কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা আমরা ফিল্ড পড়ে এসেছি, আর কোনো অসুবিধা নেই। অবশ্যই এই ডিরেকশনটা কিন্তু এ থেকে পি এর দিকে, কারণ পজিটিভ চার্জ রেখেছি, বাইরের দিকে ডিরেকশনটা হবে। এই গেল ফিল্ড। আচ্ছা, আর একটা রিলেশন আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যদি না মনে থাকে এই রিলেশনটা কিন্তু আমরা মনে রাখবো, যে ফোর্স যে তড়িৎ বল যেটা হবে এইটা কিন্তু কিউ ইন্টু ই, অর্থাৎ ফিল্ড যেটা থাকবে, যে চার্জ থাকবে তার কিন্তু ইকুইভ্যালেন্ট এই জিনিসটা কিন্তু হয়। এইটা ফোর্সটা, তড়িৎ বলটা, এইটা আমার ফিল্ড ইন্টেন্সিটিটা, এটা হচ্ছে আধানটা। তো এখানে যদি আমি একক ধনাত্মক আধানকে রেখে দিতাম তাহলে এখান থেকে আমার আসতো এফ ইকুয়াল টু ই, তাই কি না? তার মানে এখানটাই তার মানে দাঁড়াচ্ছে যে যেটাই প্রাবল্য সেইটা অ্যাকচুয়ালি আমার ফোর্সটা, তড়িৎ বলটা। এইবার দেখো আমি কি করছি, যে আমি ইনফাইনাইট থেকে প্রথমে আনবো না, আমি ইনফাইনাইট থেকে না নিয়ে এসে আমি একটা ক্ষুদ্র ডিস্টেন্স ধরে নিচ্ছি এইখানটায়, এইটাকে ধরো P1 নাম দিচ্ছি, আর এই যে পুচকি ডিস্টেন্সটা হচ্ছে এইটাকে আমি নাম দিচ্ছি ধরো dr। হ্যাঁ, ক্ষুদ্র একটা ডিস্টেন্স। তাহলে আমি প্রথমে এই ক্ষুদ্র ডিস্টেন্স থেকেই পি বিন্দুতে নিয়ে আসার জন্য কৃতকার্যটা বের করব, তারপর আমি সে একদম ইনফাইনাইট থেকে সেই আর ডিস্টেন্সটা আনার জন্য আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এবার P1 থেকে পি বিন্দুতে আনার জন্য কৃতকার্য যেটা, সেটা কি বলবো না, আমি তাহলে লিখবো যে P1 থেকে পি বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে কৃতকার্য, সেই স্মল কৃতকার্যটাই তো আমার বিভব। তাহলে সেইটা হচ্ছে, তাহলে আমার কৃতকার্যের ফান্ডামেন্টাল ডেফিনেশন, একক আধানের উপর বল, একক আধানের উপর বল ইনটু তার সরণ। দেখো বলের ডিরেকশনটা কিন্তু এ থেকে পি এর দিকে, আর তুমি কিন্তু P1 থেকে পি এর দিকে আসছো, নিশ্চয়ই অপোজিট ডিরেকশন হচ্ছে, তাহলে সিম্পলি একটা নেগেটিভ সাইন কিন্তু এখানটায় বসবে। আচ্ছা, এখানে বল যেটা ছিল সেটাই তো বললাম যে প্রাবল্যটাই বল হবে, কারণ এই জিনিসটা এখানে দেখালাম। তাহলে মানে আমাকে এখানে লিখতে হচ্ছে 1/4 এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটা আমার বলটা, ইন্টু সরণটা তো আমার হচ্ছে ডিআরটা, স্মল কোয়ান্টিটিটা। এইবার আমি কি বললাম, এবার অসীম থেকে যদি আমাকে নিয়ে আসতে হয়, আচ্ছা এই জিনিসটাই তো বিভব, কৃতকার্যটাই তো বিভব, আগের দিন বিভবের আলোচনায় আমরা তাই জেনেছি। এইবার অসীম থেকে যদি বস্তুটাকে, একক আধানটাকে আমাকে যদি পি বিন্দুতে আনতে হয়, তাহলে এখানে আমাকে তাহলে করতে হবে কিন্তু ইন্টিগ্রেশন। এই ব্যাপারটা কিন্তু একটু বুঝিয়ে নেবে। ইন্টিগ্রেশনটা কিন্তু বাবা যদি না বুঝে থাকো তাহলে ম্যাথমেটিক্স স্যারের কাছে গিয়ে অ্যাটলিস্ট ইন্টিগ্রেশন পার্টটা কিন্তু বুঝে নেবে। ইন্টিগ্রেশনটা কিন্তু কন্টিনিউয়াস সিস্টেম যেগুলো হয় সেখানে কিন্তু সাম করার জন্য ইন্টিগ্রেশনটা ব্যবহার করা হয়। মানে ক্ষুদ্র 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 ডিস্টেন্সকে যদি আমি যোগ করতে 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 থাকি তাহলে সেগুলোর সাম আপগুলোই কিন্তু ইন্টিগ্রেশনটা আসে। তো যাই হোক, আমি এটা লিখে দিচ্ছি। তার মানে আমার দাঁড়াচ্ছে এইভাবে, যদি আমি লিখি এই জিনিসটা আমি লিখতে পারি যে অসীম দূরত্ব, তার মানে আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি থেকে পি বিন্দুতে ওই একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্যটাই আমার বিভবের সাথে সমান। এই জায়গায় সেটা আমি অসীম থেকে এই বিন্দুতে আমি আনবো, তাহলে আমাকে এবার করতে হবে ইন্টিগ্রেশন। দেখো আমি তাহলে এই জিনিসটা লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি থেকে আর ইজ ইকুয়াল টু আর এই সীমার মধ্যে সমাকলন করে পাওয়া যায়। তাহলে আমাকে বিভবটা যেহেতু বের করতে হচ্ছে, তাহলে আমি এটাকে বিভব লিখবো, সেটাকে ভি নোটেশন নাম দিয়েছি। আমার এমনি ছিল এখানে একটা নেগেটিভ ছিল, এখানে কিউ আর স্কয়ার ছিল, সঙ্গে একটা ডিআর ছিল। এইটা ছিল হচ্ছে আমার পুচকিটার জন্য। এবার অসীম থেকে আনছি, তার আমাকে এবার একটা ইন্টিগ্রেশন ঢোকাতে হবে এখানে। ইন্টিগ্রেশনটা এইরকম আসবে, এখানে ইন্টিগ্রেশন সিম্বলটা বসবে, আর এর আগে বসবে, এবং এখানে অসীম থেকে তাহলে নিচেই লোয়ার লিমিটটা ইনফিনিটি বসবে, আপার লিমিটটা তাহলে আমার আর বসবে। এইভাবে কিন্তু ইন্টিগ্রেশনটা পারফর্ম করা যায়।
একদম বেসিক ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশন। এবার তোমরা একটু স্যারের কাছে একটু জাস্ট ম্যাথামেটিক্স স্যারের কাছে শিখে নেবে যে কীভাবে ইন্টিগ্রেশনগুলো পারফর্ম করতে হয়। আচ্ছা, এটা তোমরা অলরেডি একটু একটু জেনেছো অনেকে, বাট যদি না জেনে থাকো আমি এখানে একদম থ্রলি করছি। এবার দেখো এখানে দেখো সামনে মাইনাস রয়েছে, আমি যদি ইন্টিগ্রেশনের লিমিটগুলো চেঞ্জ করি, মানে লোয়ার লিমিটটাকে আপার লিমিট, আপার লিমিটটাকে যদি লোয়ার লিমিট করি, তাহলে মাইনাসটা কিন্তু ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে। তো আমি এই জিনিসটা এরকম আসছি, কিউটা ধ্রুবক সংখ্যা বাইরে বের করে দিচ্ছি, তাহলে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, আমি এখানটায় আর দিয়ে দিচ্ছি, এখানটায় ইনফিনিটি দিয়ে দিলাম, তাহলে আমার এখানটায় 1/r² সঙ্গে একটা dr থাকছে। তাহলে আমাকে কিন্তু ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে এই পুচকি জায়গাটার, হ্যাঁ, এগুলো এরকমই থাকবে। তাহলে আমার কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এখানটা ইন্টিগ্রেশন পারফর্ম করলে দেখো এখানে আর রয়েছে, তাহলে এইটা অ্যাকচুয়ালি উপরে উঠে -2 হয়, এই জিনিসটা হবে সঙ্গে dr। এটা তোমরা অলরেডি জানো, তাও অনেকেই জানো না, তাই আমি ধীরে ধীরে করছি আর কি। এবার এইটাকে পারফর্ম করলে -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1, এবার লিমিটগুলোকে বসিয়ে দিতে হয়। আমি একদম ফান্ডামেন্টাল ফর্মুলা অ্যাপ্লাই করলাম, অনেকেই যারা ফর্মুলাটা জানো না তাদের জন্য বলছি, তারা কিন্তু আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি যে x⁴n dx যদি হয় তাহলে এটার ইন্টিগ্রেশনটা আসে x⁴n + 1 ডিভাইডেড বাই n + 1। এখানে x বলতে r এর সমাকলন হয়েছে এইটা, না তার সঙ্গে তোমার লিমিটটা বসিয়ে দিতে হয়। এবার তাহলে এটা কি করলে পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো ফাইনালি যেটা এলো সেটা হচ্ছে দেখো যে বিভবটা এলো কিন্তু q/4πε 1/r, পজিটিভ চার্জের জন্য বিভব, তাহলে কিন্তু এটা এসছে, এটা কিন্তু স্কেলার রাশি। আচ্ছা, এখানে কিন্তু এই কোয়ান্টিটিটা শূন্য, তোমরা জানো অনেকেই যে এটা 1/∞ লিখেছি, ইনফিনিটি মানে বুঝতেই পারছো অসম্ভব বড় সংখ্যা একটা, মানে বড় সংখ্যা মানে ইনফিনিটি মানে বুঝতে হবে যে এটা অনেক বড় সংখ্যা আর কি, মানে তুমি যা ভাবছো তার থেকেও বড়। তাহলে এই একের নিচে যদি সেটা থাকে সেটা শূন্যই সেটাকে ধরা হয়, সেটা মাইনাস থাক প্লাস থাক ডাজ নট ম্যাটার। তো এই গেল আমার বিভবটা একটা বিন্দু আধানের জন্য। এটা কিন্তু হয়েছিল এসআই পদ্ধতিতে, হ্যাঁ। এবার যদি সেটা সিজিএস পদ্ধতি হয়ে যায়, সিজিএস পদ্ধতি হলে বাবা কিন্তু এই কোয়ান্টিটিটা কিন্তু আমার হয়ে যাবে, সরি কিউটা বাইরে থাকবে, অনলি 1/4πε0টা কিন্তু আমার হয়ে যাবে 1। সেক্ষেত্রে কিন্তু আমার বিভবটা আসবে সিম্পলি কিউ ডিভাইডেড বাই আর, এইটা সিজিএস পদ্ধতিতে, আর এই যে যেটা ক্যালকুলেশন করলাম এটা কিন্তু এসআই পদ্ধতিতে। তো এই দুটো জিনিস একটু খেয়াল রেখো, অঙ্ক করার সময় আমাদের কাজে দেবে। এবার ধরো যে এরকম দুটো বিন্দু রয়েছে, সেই দুটো বিন্দু যেমন একটা বি একটা এ, এই দুটো বিন্দুতে আমাকে তড়িৎ বিভব বের করতে হবে। আমরা যদি ফর্মুলাটা জানি সেটাকে ধরো এরকম ক্যালকুলেশন করে বের করব। এবং ধরো এরকম আমার ও বিন্দু যেটা মূল বিন্দু, সেখানে আমি একটা +2 চার্জ রেখেছি, তাহলে কিউ থেকে ধরো বি বিন্দুর ডিস্টেন্সটা হচ্ছে r2, এখান থেকে এইটা r2, এবং এখান থেকে ধরো ওই এ বিন্দুর ডিস্টেন্সটা হচ্ছে r1। এই দুটো বিন্দু মূল বিন্দু থেকে এই দুটো বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে এইটা, তাহলে এদের এই দুটো বিন্দুর মধ্যে আমাকে তাহলে এবার বিভব বের করতে হবে। আচ্ছা, আমরা এক্ষুনি একটা সংজ্ঞা দেখলাম, সেই সংজ্ঞাতে আমরা এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লিকেশন করলাম, অর্থাৎ এই যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লিকেশন করলাম, এই যে এটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, হ্যাঁ। একটুখানি একটু পরিষ্কার করলে ভালো হতো, একটু নোংরা দেখা যাচ্ছে, যাই হোক। তো এই ফর্মুলাটাকে আমাকে কাজে লাগাতে হবে। তো কিভাবে লাগাবো দেখো, না আমাকে ধরে নিতে হবে যে এদের মাঝখানে ধরো এরকম একটা ডিস্টেন্স আমি ধরে নিলাম, এই ডিস্টেন্সটাকে আমাকে r ধরে নিতে হবে, মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে r, আর r থেকে একটু সামান্য একটা ডিস্টেন্স, ধরো এই ডিস্টেন্সটা, এটাকে ধরছি dr। তাহলে r dr ডিস্টেন্সের মধ্যে বিভব একটা বের করতে হবে, মানে আমাকে বুঝতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনার জন্য একটা বিভব বের করব, তারপরে আস্তে 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 সেটাকে যদি আমি এরকম করে বাড়াতে থাকি, ধরো এরকম করে বাড়াতে বাড়াতে ধরো এইদিকে বাড়ালাম এইদিকে বাড়লাম, কতদূর পর্যন্ত বাড়াবো, না এই পয়েন্ট পর্যন্ত, আর এই পয়েন্ট পর্যন্ত আমি যোগ করব, সেই যোগটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হবে আর কি। তার মানে ইন্টিগ্রেশনের একটা লোয়ার লিমিট হবে আমার r1, আর একটা আপার লিমিট আমার হবে r2, তার মানে আমি r1 থেকে r2 তে রান করব, বাট এটা আমি ইন্টিগ্রেশনের থ্রুতে রান করব। তো এরকম ক্ষুদ্র একটা ডিস্টেন্স ধরা হয় dr, আর এখান থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে r। চলো এবার ক্যালকুলেশন দেখা যাক।
আমি ধরে নিচ্ছি যে বি ও এ বিন্দুর বিভব, সেখানে তো বিভব একটা থাকবে, তাহলে বি বিন্দুর বিভবটাকে আমি নাম দিচ্ছি ভিবি আর এ বিন্দুটাকে আমি নাম দিচ্ছি ভিএ। এবার এই দুটোর মধ্যে বলেছি বিভব প্রভেদ বের করব, তাহলে মানে ডিফারেন্সটা আমাকে বের করতে হবে। ভিবি মাইনাস ভিএ এইটা তাহলে আমার আসবে একটা নেগেটিভ চিহ্ন আসবে 1/4 এপসাইলন নট, প্লাস চার্জ যেহেতু রেখেছি তাহলে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে না, এগুলো তো আমরা দেখালাম কিভাবে ডিআরটা এলো। আমার এটা হচ্ছে R1 থেকে R2। এই হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্স আর কি, বিভব বের করার। এবার আমাকে একই রকমভাবে আমি এইভাবে অনেক রকমভাবে ক্যালকুলেশন করা যায়। আমি একই রকমভাবে এই মাইনাসটাকে ইন্টিগ্রেশনের ভিতরে অ্যাবজর্ব করাই, তাহলে আমার এখানে কিউটাকে বের করে নিচ্ছি, কিউ ডিভাইডেড বাই 4 এপসাইলন নট। আমি এখানে R2 করলাম, এখানে R1 করলাম, তাহলে মাইনাসটা ঢুকে গেল, তাহলে আমি এখানে চলে আসছি dr ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার এইটুকু জায়গার আমাকে ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে। একই রকমভাবে আমরা ইন্টিগ্রেশন পারফর্ম করব। এইটা আসছে, পাওয়ারটা মাইনাস হবে আর টু দি পাওয়ার -2। এবার ইন্টিগ্রেশন পারফর্ম করলে একটা +1, নিচে একটা +1, আর লিমিটটা বসাবো, উপরে R1, নিচে হচ্ছে R2। এইটা ফাইনাল যেটা আসবে সেটা দেখো এইরকম, দুটো বিন্দুর মধ্যে তাহলে বিভবের আসলে হচ্ছে 1/R2 - 1/R1। এবার ধরো যে এরকম অনেকগুলো বিন্দু আধান রয়েছে, তাদের জন্য আমাকে বিভব বের করতে হবে, মোট বিভব বের করতে হবে। এবার ধরো পি বিন্দু একটা রয়েছে, সেখান থেকে ধরো এরকম একটা R1 ডিস্টেন্স রয়েছে, সেখানে ধরো একটা Q1 আছে, এরকম R2 ডিস্টেন্স রয়েছে, সেখানে Q2 রয়েছে, এরকম R3 ডিস্টেন্স রয়েছে, সেখানে Q3 রয়েছে, এরকম Q4 রয়েছে। হ্যাঁ, তো ওরকম অসংখ্য ধরো এরকম n সংখ্যক আধান রয়েছে চারিদিকে। তাহলে সেই আধানগুলোর জন্য পি বিন্দুতে আমার মোট বিভবটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। না, সেটা একদম খুবই সিম্পল। আমাদের যে বিভব বের করার যে ফর্মুলাটা, ভি সমান সমান 1/4 এপসাইলন নট, তারপরে কিউ ডিভাইডেড বাই আর। হ্যাঁ, এই যে জেনারেল ফর্মুলা আমি আর দিলাম। এবার আরটা যেহেতু ভ্যারি করছে, মানে R1 R2 R3 বিভিন্ন রকম ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এখানে কিন্তু একটা তোমাকে বিন্দু আধানগুলোর জন্য তোমাকে কি নিতে হবে, না তোমাকে একটা নিতে হবে সামেশন নিতে হবে, যেহেতু এগুলো ডিসক্রিট। দেখো এই তোমরা কিন্তু একটা ব্যাপার বুঝে নাও যে সামেশন আর ইন্টিগ্রেশনটা কিন্তু এক জিনিস নয়। আমি একে লিখে নিচ্ছি, তারপরে বলছি যে এখানে আমি লিখব যে মোট বিভব, এই জিনিসটা আমার আসবে ভি সমান সমান 1/4 এপসাইলন নট সামেশন, এখানে আমি দেব QI ডিভাইডেড বাই RI। হ্যাঁ, এখানে I আমার রানিং ইন্ডেক্স, এখানে 1 থেকে ধরো n, অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত। মানে এবার যদি সেটা প্লাস চার্জ হয় তাহলে প্লাস হবে, যদি মাইনাস চার্জ হয় সেটা মাইনাস সামনে বসবে, কারণ আমরা দেখলাম প্লাস চার্জের জন্য এখানে প্লাস বসে, এখানে যদি মাইনাস হয় তাহলে সামনে একটা মাইনাস আসে। তো দেখো এই যে সামেশন বললাম, এই সামেশনটা কিন্তু ডিসক্রিট ফর্মগুলো যেগুলো হয়, অর্থাৎ ফাঁকা ফাঁকা করে যেগুলো বসে রয়েছে এইরকম জায়গাগুলোতে আমরা সামেশন ব্যবহার করব। আর যেগুলো গায়ে গায়ে লেগে রয়েছে, মানে খুবই গায়ে গায়ে লেগে রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করব। এটা তোমরা ম্যাথামেটিক্স স্যারের কাছে আর একবার আমি তোমাদের রিকোয়েস্ট করছি সকলের কাছে, যে ম্যাথামেটিক্স স্যারের কাছে একবার তোমরা সামেশন এবং ইন্টিগ্রেশন ব্যাপারটা একটু পরিষ্কার করে বুঝে নেবে, নাহলে কিন্তু এই আরও কিছু জায়গায় তোমাদের ইন্টিগ্রেশনের ব্যবহার হবে, সামেশনের ব্যবহার হবে, সেখানে কিন্তু পুরোপুরি বুঝতে একটু অসুবিধা হবে। তো এই ছিল আমাদের আজকের পড়া। আমি পরবর্তী ক্লাসে পরের পার্টটা করব। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো।